আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ডের সবথেকে বড় আইল্যান্ড ফুকেট। এই ভিডিওতে থাকছে ফুকেটে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, একজন বাঙালি হিসেবে কি খাবেন, আর বাজেট সহ সব টিপস। সেই সাথে আমাদের 2 দিনের ভ্রমণ অভিজ্ঞতা, কোথায় থেকেছি, কি খেয়েছি এবং সম্পূর্ণ ট্যুরের বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমাদের ফ্লাইট ছিল রাত 3টায়, তাই রাত 10টার দিকে বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। নিয়ম অনুযায়ী 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছালাম। ইমিগ্রেশন, লাগেজ জমা এবং ব্রোডিং শেষ করে আমরা চলে গেলাম বলাকা লাউঞ্জে। সেখানে বুফে ডিনার করে কিছুক্ষণ আরাম করলাম। এরপর ওয়েটিং রুমে বসেই ফোন চার্জ দিতে দিতে সময় কেটে গেল। এর মধ্যেই ঘড়ির কাঁটায় 3টা। শুরু হলো আমাদের ফুকেট যাত্রা। আমাদের এয়ারলাইন ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্স। ঢাকা থেকে ফুকেট যাওয়ার পথে আমাদের ট্রানজিট ছিল মালয়েশিয়াতে। আর সেখানে প্রায় 3 ঘন্টা ট্রানজিট আমাদের সময় কাটাতে হয়েছিল। ট্রানজিটের সেই সময়টা আমরা একেবারেই বোর হইনি, বরঞ্চ সেই সময়টা পুরোটাই আমরা উপভোগ করেছিলাম। মালয়েশিয়ান এয়ারপোর্টের সৌন্দর্য এবং বিলাসিতায় আমরা মুগ্ধ হয়ে যাই। মডার্ন আর্কিটেকচার আর ইন্টেরিয়র ডিজাইন, বিভিন্ন ধরনের শপ এবং আধুনিকতার সমারোহ এই এয়ারপোর্টে। পুরো সময় জুড়ে আমরা ঘুরে ফিরেই কাটিয়েছি। খাবারের মধ্যে মুখে লেগে আছে সেখানকার আইসক্রিমের স্বাদ। এই আইসক্রিমটির দাম পড়েছিল বাংলাদেশি টাকায় 952 টাকা, তবে পরিমাণ এবং স্বাদে ছিল অতুলনীয়। ট্রানজিটের কয়েক ঘন্টা আমাদের ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছিল। মালয়েশিয়া থেকে আমাদের ফ্লাইট দুপুরে ফুকেটে পৌঁছালো। বিমানবন্দর থেকে বের হয়েই দেখলাম এজেন্সির নির্ধারিত ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করছে। হালকা বৃষ্টি হচ্ছিল। চারপাশে সুন্দর ও পরিষ্কার শহর দেখতে দেখতে আমরা রিসোর্টের দিকে রওনা দিলাম। পথে 7-Eleven থেকে সিম কিনলাম। এয়ারপোর্টের তুলনায় অনেক সস্তা দামে প্যাকেজ পেয়ে গেলাম। একই সাথে দুপুরের খাবারও কিনে নিলাম। পুরো থাইল্যান্ড জুড়ে কিছুক্ষণ পরপরই 7-Eleven, আর 7-Eleven হাতের মুঠোয় সবকিছুই। এবার গন্তব্য রিসোর্ট। পৌঁছে গেলাম রিসোর্টে। আমাদের রিসোর্টের নাম ছিল সানসেট বিচ রিসোর্ট। রিসোর্টটি ওয়েল ডেকোরেটেড। বারান্দার দিকে এগোতেই দেখলাম সমুদ্রের অপরূপ সৌন্দর্য, ঢেউয়ের মনোমুগ্ধকর শব্দ। খেয়ে দিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে চলে গেলাম পাতং ব্রিজে। এখানের অধিকাংশ মানুষ স্কুটি ব্যবহার করেন। দর্শনার্থীরা চাইলেও স্কুটি ব্যবহার করতে পারে যদি তার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকে। ফুকেট পুরো শহর জুড়েই অনেকটা একই রকম, কোথাও এগিয়ে অথবা কোথাও পিছিয়ে নেই। এই বারটি দেখুন, মনে হচ্ছে একটা বাঘের বাড়ি। সেখানে বাংলা রোড এক্সপ্লোর করলাম, বিভিন্ন শপিং সেন্টার এবং সেখানকার সি ফুডগুলো দেখতে অনেক তাজা। স্থানীয় খাবার উপভোগ করলাম। এখানকার সি ফুড বেশ হাইজেনিক এবং দাম মোটামুটি কম। এই যে দেখুন, বিচ্ছু খাবারের জন্য ভেজে ভেজে রেখে দিয়েছে, অথচ তার পাশেই অন্যান্য বাহারি খাবারের আইটেম। আপনি যদি মুসলিম হন সেক্ষেত্রে হালাল এবং হারাম খুঁজতে খুঁজতেই অনেক সময় পার হয়ে যায়। তবে কোনো খাবার হালাল কিনা এটা না জিজ্ঞেস করে না খাওয়াই উত্তম। রাস্তার পাশেই কিছুক্ষণ পরপর বিভিন্ন ফলের জুস বিক্রি হচ্ছে। একটি ডাব 50 বাত, যা বাংলাদেশি টাকা 190 টাকা। চলুন এই ফলের জুসগুলোর দাম কেমন দেখি। How much? 80 baht. পাতং বিচ থেকে সন্ধ্যায় চলে যায় রিসোর্টের দিকে। রিসোর্টের পাশেই প্রচুর স্ট্রিট ফুডের দোকান। আমরা কয়েকটি টেস্ট করলাম। এখানকার স্ট্রিট ফুডগুলো বেশ হাইজেনিক, তবে ওদের লোকাল একটা মশলার গন্ধের কারণে অনেক খাবারই আমরা খেতে পারছিলাম না। যদিও থাইল্যান্ড স্ট্রিট ফুডের জন্য বেশ বিখ্যাত, তারপরও বাঙালি হিসেবে আমরা কিছু খাবার যে খেতে পারবো না এটাই স্বাভাবিক। রাতে আবারও বিচে গেলাম। সেখানে এক ইউরোপীয় ভ্রমণকারীর সাথে আলাপ হলো। তিনি এখানে ভ্রমণে এসেছিল, সমুদ্রের প্রেমে পড়ে এখানেই ব্যবসা করছেন। প্রতি রাতে তিনি সমুদ্রের পাড়ে হেঁটে সমুদ্রের বিশালতা আর শব্দ উপভোগ করেন। সত্যি কত সুন্দর জীবন তার। বিচ থেকে আমরা রিসোর্টে ফিরে আসি আর এই বিশাল সমুদ্রের মধুর শব্দে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি। কি অদ্ভুত সুন্দর সকাল। সকালে ঘুম থেকে উঠে রেডি না হতে হতেই ড্রাইভার চলে এলো। এত তাড়াহুড়োয় নাস্তা করার সময় আর হলো না। চোখে তখনও ঘুমের ছাপ, কিন্তু সকালের স্নিগ্ধ শহর দেখতে দারুণ লাগছিল। আমরা পৌঁছে গেলাম স্পিডবোট স্টেশনে।
ঝটফট করে আমাদের ইনফরমেশনগুলো লিখে ফেললাম। ট্যুর গাইড আমাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছিল। সবাই অধীর আগ্রহী। স্পিড বোর্ডে ওঠার ঠিক আগের মুহূর্ত, হালকা বৃষ্টি হচ্ছিল। আমাদের ট্যুর গাইড সব ধরনের প্রিকশন আমাদের বলে দিচ্ছিলেন। নীল সমুদ্র পেরিয়ে স্পিড বোর্ডে শুরু হলো আমাদের 5টি আইল্যান্ড ঘোরার যাত্রা। মধ্য সমুদ্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই সুন্দর দ্বীপটি। এমনভাবে পাশাপাশি দাঁড়িয়ে আছে এই দুই দ্বীপ যেন একে অপরের অবিচ্ছেদ্য বন্ধন। সমুদ্রের গর্জন আর বিশাল ঢেউকে সঙ্গী করে চলছে আমাদের পথ চলা। আমরা পৌঁছালাম বিশ্বের সবথেকে সুন্দর দ্বীপগুলোর একটি ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ডে স্বচ্ছ নীল পানিতে নামার অনুভূতি একেবারেই অন্যরকম, যদিও এখানকার পানি বেশ ঠান্ডা। মাঝে মাঝে মনে হচ্ছে হঠাৎ তিমি এসে হাজির হবে, আর সেজন্যই সবাইকে একটা নির্দিষ্ট এরিয়াতে থাকতে হয়। নিরাপত্তার জন্যই এই বেষ্টনী। ফিফি আইল্যান্ডে স্বচ্ছ পানিতে সাঁতার কাটার অনুভূতি একেবারেই অন্যরকম। আমরা এখানে 30 থেকে 40 মিনিট সময় কাটালাম। ফিফি এর চারপাশের দ্বীপগুলো ঘুরে দেখার জন্য এখানে বোট ট্যুর বেশ জনপ্রিয়। সমুদ্রের মাঝে এরকম একটি দ্বীপে রয়েছে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট। ভ্রমণের জন্য এখানে নভেম্বর থেকে এপ্রিল সব থেকে ভালো সময়। এবার শুরু হলো নতুন আইল্যান্ডে রোমাঞ্চকর যাত্রা। এখানে অসংখ্য দর্শনার্থী আসেন নীল সমুদ্রের মাঝে ভেসে প্রকৃতিকে উপভোগ করবে বলে। এখানে কিছু কিছু দ্বীপে পাহাড়ি ট্রেইল আছে যেখানে উপরের দিক থেকে পুরো নান্দনিক দৃশ্য দেখা যায়। ট্রপিক্যাল বন, পাহাড়ি ল্যান্ডস্কেপ এবং গাঢ় নীল সমুদ্রের অতুলনীয় দৃশ্য। দেখুন, সবুজে ঘেরা পাহাড়গুলো দাঁড়িয়ে আছে সমুদ্রের বুক চিরে, একদম স্বপ্নের মতো সুন্দর দৃশ্য। আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্য মানকি আইল্যান্ড। ফুকেট থেকে স্পিড বোর্ডে প্রায় 45 থেকে 1 ঘন্টা সময় লাগে এখানে আসতে, এবং ক্রাবি থেকে আসতে প্রায় 90 থেকে 100 মিনিট সময় লাগে। এটি মূলত আন্দামান সাগরে অবস্থিত। স্থানীয়দের কাছে পরিচিত থাকলেও বিদেশি পর্যটকরা এই দ্বীপে আসা শুরু করে 1970 সালের পর থেকে। বিশেষ করে দ্য বিচ সিনেমাটি এই দ্বীপকে নতুন করে পরিচয় করিয়ে দেয়। এই সৈকতটি ক্রাব ইটিং ম্যাকাক বানরের জন্য বিখ্যাত। তারা মুক্তভাবে বিচরণ করে, কখনো কখনো পর্যটকদের খুব কাছাকাছি চলে আসে। শেষ পর্যন্ত আমরা চলে এলাম মানকি আইল্যান্ডে। এখানকার সবথেকে বিশেষ আকর্ষণ বানর। তবে বানর থেকে সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত। বানরগুলো এমনভাবে কৌতূহলীভাবে তাকায়, দেখতে দারুণ মজা লাগে। মানকি আইল্যান্ড আনুষ্ঠানিকভাবে মানকি বিচ নামে পরিচিত। থাইল্যান্ডের ফিফি ডন দ্বীপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। এটি টনসাই বে থেকে প্রায় 700 মিটার দূরে একটি 50 মিটার দীর্ঘ সাদাবালি সৈকত, যা সবুজ পাহাড় ও উঁচু চুনা পাথরের পাহাড় দ্বারা বেষ্টিত। মানকি আইল্যান্ড শুধু বানরের জন্যই না, ডুবুরি ও স্নোরকেলিং প্রেমীদের জন্য আকর্ষণীয় স্থান। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর, বালুকাময় সৈকত, পাহাড় ও সমুদ্র জলের স্বচ্ছতা পর্যটকদের আকর্ষণ করেছিল। মূলত স্থানীয়দের সাথে যোগাযোগের মাধ্যমে পর্যটন সংস্থা ও চলচ্চিত্রের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বের কাছে পরিচিত হয় এই দ্বীপটি। সমুদ্রের নিচের রঙিন মাছ আর প্রাণী জগৎ উপভোগ করার জন্য এখানে স্নোরকেলিং করেছিলাম। মুখ ডুবিয়ে পানির নিচে স্পর্শ করার অনুভূতি একেবারেই অন্যরকম, যদিও খুব সতর্কতার সাথে স্নোরকেলিং করতে হয়। স্নোরকেলিং শেষে আমরা চললাম নতুন এক আইল্যান্ডে। দুপুরের খাবারের জন্য আমরা নেমে পড়লাম এই নতুন আইল্যান্ডে। অন্যান্য দেশের পাশাপাশি ইন্ডিয়ান খাবার ছিল সেখানে, যার কারণে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। সমুদ্রের মাঝে পাহাড়ের কোলে বসে দুপুরের খাবার ছিল একদমই অন্যরকম। চারপাশে সবুজ ঘেরা পাহাড়, হালকা বাতাস আর স্বচ্ছ নীল রঙের পানি, সবকিছু মিলিয়ে অসাধারণ সময় কেটেছিল এখানে। দুপুরে খাওয়ার জন্য অধিকাংশ পর্যটকরা এই আইল্যান্ডে আসে বলে প্রচুর পরিমাণে পর্যটকে ভরা এই আইল্যান্ডটি। ভ্রমণ শুধুমাত্র গন্তব্য নয়, বরং প্রতিটি মুহূর্তের আনন্দই আসল সৌন্দর্য। শত শত বছর আগে
ফুকেট এবং এই দ্বীপগুলো ছিল সিল্ক রোডের অংশ। ইতিহাস থেকে জানা যায় চীন, ভারত, আরব এবং ইউরোপের বণিকেরা এখানে আসতো টিন এবং মশলা সংগ্রহ করতে। আর 16 শতকে আসলো ইউরোপীয়রা, প্রথমে পর্তুগিজ, পরে ডাচ, ফরাসি আর ব্রিটিশ বণিকেরা। টিন খনির কারণে ফুকেট হয়ে উঠল দক্ষিণ ইংল্যান্ডের অর্থনৈতিক কেন্দ্র। আজও ফুকেট টাউনের পুরানো ইউরোপীয় ধাঁচের ভবনগুলো সেই ইতিহাসের সাক্ষী। ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতি, এই তিনটির অনন্য সমন্বয়ে এই দ্বীপগুলো। গন্তব্য এবার আরেকটি আইল্যান্ডে, এবং এটি আজকে আমাদের শেষ দ্বীপ। আমরা চলে এলাম নতুন এই সুন্দর আইল্যান্ডটিতে। ফুকেটের প্রত্যেকটি আইল্যান্ডকে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বিবেচনা করে সাজানো হয়েছে। প্রতিটি দ্বীপের নিজস্ব চরিত্র ও অন্যান্য সৌন্দর্য রয়েছে। কোথাও পাহাড় ঘেরা, আবার কোথাও সাদা বালির সৈকত। অবাক করার বিষয়, এই দ্বীপে ছিল অনেক বিড়াল। পুরো দ্বীপটা যেন বিড়ালের স্বর্গ। সর্বত্রই তাদের অবাধ বিচরণ। নীল পানির এই রহস্যময় সৌন্দর্য যেন চোখের সামনে এক অদৃশ্য জগৎ খুলে দিল। প্রতিটি ঢেউ ফিস ফিস করে বলে দেয় প্রকৃতির কথা। সোনালী বালুর তট পেরিয়ে ঝাঁপ দিলাম সমুদ্রের স্বচ্ছ নীল পানিতে। সমুদ্র হলো এক অন্তহীন আয়না, যেখানে আকাশ আর মনের সব রং মিশে যায়। ঢেউয়ের প্রতিটি গর্জন যেন প্রকৃতির নিজস্ব সুর, যা কানে নয় হৃদয়ে বাজে। সমুদ্র একবার তোমাকে তার জাদুতে বেঁধে ফেললে আর কোনোদিন তার টান থেকে মুক্তি পাওয়া যায় না। কথাটি বলেছিলেন জ্যাক কুস্তো। দেখতে দেখতে আমাদের ফেরার সময় হয়ে গেল। চললাম ফিরে যাওয়ার পথে। ঢেউয়ের তালে প্লাস্টিকের ভাসমান সিঁড়ি যেন সকলের সাহস পরীক্ষা করছিল। এবার ফেরার পালা। বোটে আমাদের জন্য বিভিন্ন ড্রিঙ্কস এবং ফলমূল ছিল কমপ্লিমেন্টারি হিসেবে। দিনের শেষ ভাগে সমুদ্রের নীল ঢেউ কেটে স্পিডবোট ছুটে চলল ফেরার পথে। ফেরার পথে ফুকেটের সুন্দর সুন্দর বোট চোখে পড়ল। নানা ডিজাইনের, নানা রঙের বোটগুলো যেন সমুদ্রকে সাজিয়ে রেখেছে। ধীরে ধীরে আমাদের বোটলাম ঘাটের দিকে এগোতে লাগলো। ফুকেটের এই দৃষ্টিনন্দন বোটগুলো ভাড়া পাওয়া যায় বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য। চাইলে পর্যটকরা নিজেদের মতো করে বোট ভাড়া করে নীল সমুদ্রে ঘুরতে পারবেন। এভাবেই ফুকেটের সমুদ্র যাত্রা হয়ে ওঠে আরও রোমাঞ্চকর এবং স্মরণীয়। শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম ঘাটে। সমুদ্র যাত্রার রোমাঞ্চ শেষ হলো, কিন্তু সঙ্গে রয়ে গেল অসংখ্য স্মৃতি। ঘাটে নেমেই চোখে পড়ল স্থানীয় কিছু শিল্পী। তারা রং তুলি দিয়ে অসাধারণ কিছু ছবি আঁকছিলেন। সমুদ্র, দ্বীপ আর প্রকৃতি, সেই সৌন্দর্য তাদের ক্যানভাসে। বোটে ওঠার আগে আমরা কাপল ছবি তুলেছিলাম, সেগুলো ফ্রেম করে দেওয়া হয়েছিল। দাম পড়েছিল 150 বাট। ফুকেট ওল্ড টাউন ঘুরে আমরা রওনা দিলাম রিসোর্টের পথে। থাইল্যান্ড এসে সব থেকে ভালো যে বিষয়টি চোখে পড়ে তা হলো তাদের প্রতিটি গলি এবং রাস্তা পরিষ্কার পরিপাটি। আমরা চাই আমাদের শহরও হোক এমন পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এর জন্য দরকার আমাদের সকলের সচেতনতা। যেখানে সেখানে ময়লা না ফেলে নিজ দায়িত্বে পরিষ্কার রাখাই বদলে দিতে পারে আমাদের দেশকে। ধন্যবাদ বিডি ক্লিনকে, যারা একটি পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আপনি কমেন্টে জানান। থাইল্যান্ডের পরের পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। She